আদিবাসীদের। তো এত সংগঠন আমরা তৈরি করব না। কেউ যদি এই সাংবিধানিক অধিকার নিয়ে লড়াই করে তাকেই সাপোর্ট করেই আমরা আন্দোলনটা চালাবো, এরকম একটা চিন্তা ভাবনা শুরু করেছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই নিয়ে প্রথম বাঁকুড়াতে একটা মিটিং হয়। সেই মিটিংয়ে প্রায় 15টা গণসংগঠন যুক্ত হয় এবং আমি বিশেষ করে বালকবাবু এবং পার্সালবাবুকে আমরা কয়েকজন মিলে পাঠাই যে আপনারা শুনে আসুন, সংগঠন আমরা তৈরি করব না, কেউ যদি এই বিষয় নিয়ে আন্দোলন করতে চায় তার সঙ্গে আমরা থাকব। কিন্তু তাদের সেখানে যাওয়া, সেখান থেকে ফিরে আসা, তারপর যেটা উঠে এলো, কেউ নান অফ দেম, কোনো সংগঠন এই সাংবিধানিক সংরক্ষিত আসন নিয়ে ভাবতে চায়নি। আমি তখন বললাম, না, এইভাবে চলতে থাকলে তো অসুবিধা হবে, তাহলে আমরা চলুন একটা সংগঠন তৈরি করি। তারপরে আমরা সংগঠন তৈরি করার জন্য যেগুলো প্রসিডিওর সেগুলো আমরা শুরু করলাম এবং 2020 সালে নভেম্বর মাসে আমরা এটা রেজিস্ট্রেশন পাই। রেজিস্ট্রেশন যখন পাই তখন আমরা 10 জন। আমাদের প্রথম দিকে যখন আমরা বলতাম যে এই সাংবিধানিক অধিকার যে সংরক্ষিত আসন আছে এই নিয়ে আমাদের একটা লড়াই করা দরকার, মানুষের কাছে যখন বলতো বা বলতাম তখন অনেকেই পাগল বলতো, আমাদের অনেকেই পাগল বলতো। আর রাজনৈতিক নেতারা উপহাস করে বলতেন, আপনারা যে ফেক ফেক কথাগুলো বলছেন, কথাই ফেক, আপনারা আসুন না, আমাদের দিন, আমরা সব করে দেব। প্রথম দিকে আমাদের বিষয়গুলো ভাবতে বুঝতে একটু সময় লেগেছে। এখন বিষয়টা হচ্ছে এই সাংবিধানিক যে অধিকার, এটাকে যদি সুরক্ষিত করতে হয় তাহলে এর আবর্জনাগুলো কি কি সেগুলোকে আইডেন্টিফাই করতে হবে। আমরা তখন আইডেন্টিফাই করলাম ভুয়ো সার্টিফিকেট একে কুড়ে কুড়ে খাচ্ছে। তাই আমাদের তীরটা ঘুরে গেল যে ভুয়ো সার্টিফিকেটকে আটকাতে হবে। যদি ভুয়ো সার্টিফিকেটকে না আটকাতে পারি তাহলে এই যে সাংবিধানিক অধিকার যে সংরক্ষিত আসনের কথা আমরা বলছি সেটাকে ড্যামেজ করছি। তাই আমাদের স্লোগান হলো ফাইট ফর এসটি রিজার্ভেশন। দেখবেন আমাদের সব জায়গায় ওটা স্লোগানটা থাকে, সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে। তারপরে যখন এটা শুরু করলাম, প্রথম দিকে বিভিন্ন রকম আমরা আলোচনা করতে থাকলাম এবং বিভিন্ন জায়গায় আলোচনা করে কখনো এই বিষয় নিয়ে এক্সপার্ট তো কেউ নয়, আমরা নিজেরা একটু পড়াশোনা করলাম। করার পরে এই ভুয়ো সার্টিফিকেট কীভাবে তৈরি হয় সেটা আমরা অনুধাবন করলাম। আমরা মূলত 4টা স্পেসিফিক কারণ আমরা খুঁজে পেয়েছি যে এই 4টি কারণে ভুয়ো সার্টিফিকেট তৈরি হয়। তাহলে আমাদের বাইলতে যা লেখা আছে সেটা হচ্ছে সাংবিধানিক অধিকার সংরক্ষিত আসন নিয়ে লড়াই করছি, কিন্তু সেটা লড়াই করতে গিয়ে ভুয়ো সার্টিফিকেট একটা সমস্যা এসেছে, তাহলে সেটাকে আটকাবার জন্য আমরা ছুটছি। তাহলে ভুয়ো সার্টিফিকেট কি? দেখবেন গ্রামাঞ্চলে বিশেষ করে মহিলাদের মধ্যে যারা যখন পুকুর ঘাটে যায়, তারা যখন কথোপকথন করে, কথাবার্তা বলে, এই ফেক সার্টিফিকেট বিষয়টা না ওদের কাছে একটা বোধগম্য নয়। অনেক আদিবাসীদের আমি মহিলাদের কথা শুনেছি আমি অনেক সময়, এবার ফেক তো ঠিক না, মানে ফেকটা কি আসলে তাদের কাছে বিষয়টা গুরুগম্ভীর জিনিস। তাহলে মানুষকে বোঝাতে হবে তাহলে ভুয়োটা কি। আমরা সহজভাবে তখন বোঝাবার চেষ্টা করলাম। দেখুন, আমাদের 6% আছে ওয়েস্ট বেঙ্গলে রিজার্ভেশনের জন্য সংরক্ষিত, আবার সেন্ট্রালে সেটা হচ্ছে 7.5%,
থাকলেও মূলত আমরা 7%ই পাই। তাহলে ধরুন 100 জনের মধ্যে 6 জন আমরা চাকরি করছি, সেই 6 জন 6টা যদি আমরা সিট পাই, আমাদের সাবকাস্ট কটা আছে? 40টা সাবকাস্ট আছে পশ্চিমবঙ্গে। তাহলে পশ্চিমবঙ্গে 40টা সাবকাস্টের মানুষ যদি লেখাপড়া করে, তাহলে তারা ওই 6টা সিট নিয়ে কি করবে? মারপিট করবে তারা নিজেরাই। আর তার মাঝে যদি মাহাতো, মজুমদার, চক্রবর্তী, বিশ্বাস তারা যদি দখল করে নিয়ে 6টায়, তাহলে দেখবেন ওই ছাগলের 3য় বাচ্চার মতো আমরা শুধু লাফাচ্ছি, মানে আমরা ওই জায়গাটা আর দখল করতে পারছি না। তাহলে এই জায়গাটাতেই আমাদের সমস্যা। আপনারা বিশ্বাস করবেন না, প্রতি বছর মেডিকেলে আমরা প্রায় 50 থেকে 60 জন আদিবাসী ডাক্তারকে দেখতে পাই না। সব ভুগুলো ওখানে ঢুকে আছে। কেউ চক্রবর্তী, কিছুদিন আগে তো পিএসসিতে আপনারা চক্রবর্তী দেখছিলেন সোশ্যাল মিডিয়ায়। আপনারা বিশ্বাস করতে পারবেন না, শেখ ইসমাইল সেভেস্টি। আমরা মাঝে মাঝে বলি যে সবই যখন এসটি হয় তাহলে আমরা জেনারেল হয়ে যাই, আপনারা না হয় এসটি হয়ে যায়। বিষয়টা এই জায়গায় দাঁড়িয়েছে। 4টা কি কারণ জানেন? 1 নম্বর কারণ হচ্ছে, দেখবেন বাজারে কিছুদিন আগে 24 পরগনা থেকে ধরা পড়েছে, সেই 24 পরগনার একটা কারখানা আছে। শুধু কারখানা, ওখানে পাহাড়ও আছে, পর্বতও আছে, সব আছে। এখান থেকেই সব হচ্ছে আতুরুপা। আপনি যেখানে ফেক সার্টিফিকেট নিয়ে বা ভুয়ো সার্টিফিকেট নিয়ে আপনি যোগসূত্র দেখতে যান, সে আছে দেখবেন উত্তর 24 পরগনা। এই উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা, এই দুটোতে এটা হচ্ছে আতুরুপা। তাই এখানে টাকা দিয়ে বিক্রি হয় সার্টিফিকেট, অনেকেই নেয়। যেগুলো সাধারণভাবে বাজার থেকে কিনতে পাওয়া যায়, সেটা আবার ওয়েবসাইটে নেই। ওই সার্টিফিকেটটা হচ্ছে এক ধরনের ভুল, নাম্বার 1। নাম্বার 2, দেখবেন একজন ক্যান্ডিডেট চক্রবর্তী হতে পারে, মজুমদার হতে পারে, ইসমাইল হতে পারে, তারা ভুয়ো তথ্য নিজেদের জাতিটাকে গোপন করে, নিজের টাইটেলটাকে ব্যবহার করে সাবকাস্টটা, এই 40টা আমাদের আদিবাসীদের যে সাবকাস্ট আছে সেটাকে ব্যবহার করছে। কখনো ভূমিজ, কখনো সান্তাল, কখনো ওরাং, কখনো মুন্ডা, এই ধরনের সাবকাস্টগুলো ব্যবহার করছে। এবং সেই তথ্যটা দিয়ে কি হচ্ছে, তারা এসডিওর কাছ থেকে সার্টিফিকেট নিচ্ছে। এসডিওরাও সেই রকমই, বুঝতেই পারছেন, ওরা আর অত চিন্তা ভাবনা না করে সার্টিফিকেট সই করে দিচ্ছে। তাহলে সই করার পরে এই একটা সার্টিফিকেট, কিন্তু এর সব কিছু আছে, এসডিওর সিগনেচার আছে, ওয়েবসাইটেও দেখা যাচ্ছে। এটাকে সাধারণভাবে আপনি ভুয়ো বলতে পারবেন না। তাহলে এটাকে আপনি কি করবেন? প্রথমেরটা কি হবে? ওয়েবসাইটে দেখলে বোঝা যায় ভুয়ো, নেই ওয়েবসাইটে, কিন্তু এর তো ওয়েবসাইটে আছে। তাহলে আপনাকে চ্যালেঞ্জ করতে হবে। যেটা আপনারা জানেন, বরুণ মাহাতোর ক্ষেত্রে আমরা চ্যালেঞ্জ করেছিলাম। প্রথম অবস্থায় বরুণ মাহাতোর একটু ঘটনা এলো বলে আমি বলি। যখন আমরা ঝাড়গ্রামে উনি এমপি হিসেবে দাঁড়িয়েছিলেন, তখন আমরা পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি দরখাস্ত করেছিলাম, অভিযোগ করেছিলাম। সঙ্গে সঙ্গে ওখান থেকে ট্রেনিংয়ে তো হয়েছিল এটা, হ্যাঁ কল্যাণীতে যখন এলো, কল্যাণী এসডিও কী করলেন, সঙ্গে সঙ্গে সই করে দিলেন, না এটা জেনুইন। ওখানে গেল, যাওয়ার পরে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির সম্পাদক যিনি পার্সাল কিছু আছেন, তার সঙ্গে আমি কথা বললাম যে না এরকম করলে হবে না, এটা ইউফাকে না হবে। ইউফার গল্পটা পরে আসছে। ইউফার মাধ্যমে সেখানে অভিযোগ করা হলো। তারপর আলাদাভাবে আমরা ইউফার নেতৃত্বে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির সহযোগিতায় বা অন্যান্য গণ সংগঠনের সহযোগিতায় আমরা কল্যাণীতে ডেপুটেশন করলাম। এখন বরুণ মাহাতো সার্টিফিকেট ক্যান্সেল করেছে, এটা আপনারা জানেন।
তাহলে এই ধরনের যারা করছে তাদের মধ্যে আরেকজন আছেন মেদিনীপুরের একজন প্রধান শিক্ষক, যিনি বেশ কিছুদিন জেলে ছিলেন। তিনি অন্য লোকের ভুয়ো তথ্য নিজের করে সাবমিট করেছিলেন। তাহলে এটাও এক ধরনের ভুয়ো। আরেকটা ভুয়ো কোনটা? আরেকটা ভুয়ো হচ্ছে আধিকারিকরা বসে আছেন, দেখবেন বিভিন্ন জায়গায়, ব্যারাকপুরে আছেন, আপনারা যাদের অভিজ্ঞতা আছে, হাওড়াতে বসে আছে, আমরা এগুলো খবর পাই না। কালনাতে বসে আছে কিছু আধিকারিক। তো হাওড়াতে আধিকারিকরা এরকম আছেন, আমরা অভিযোগ করেছিলাম, তারপরে 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে, ব্যারাকপুরে একজনকে অ্যারেস্ট করা হয়েছে। তো এই যে বিষয়টা, তারা কি হচ্ছে, টাকা পয়সা নিয়ে তারা সার্টিফিকেট বানিয়ে দিচ্ছে। আরেকটা শ্রেণীর ভুয়ো কোনগুলোকে বলছি রাজ্য সরকারের সরলীকরণ। আমরা কেন সরলীকরণ বলছি? কারণ রাজ্য সরকার বলছে বাবার সার্টিফিকেট থাকলে আপনারা দিয়ে দিন, কিন্তু বাবা তো কিছু করে না, চুরি করেছে তো দাদু। একটা উদাহরণ দিই, হাওড়াতে একজন গণ সম্প্রদায়ের মানুষ, তার হিয়ারিংয়ে আমি গিয়েছিলাম। তো হিয়ারিংয়ে তার বাবার সব সার্টিফিকেটগুলো এনে নিজের সাবমিট করেছেন, বলছে এই তো আমি তো এসছি, কারণ আমার বাবা গণ সম্প্রদায়। তা আমাদের নজরে আছে যে গণ সম্প্রদায় মূলত ইউপি থেকে এসছে, এমপি বা ইউপি থেকে, মনে রাখবেন। এবং এই গণ সম্প্রদায় এসছে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা, তাদের মহাসংঘ আছে। আমি ওনার সার্টিফিকেটটা দেখার পরে বললাম, বাবার সার্টিফিকেট আমরা দেখতে চাইছি না, ওনার দাদুর সার্টিফিকেটটা দেখান। উনি বললেন কেন দেখাবো? আমি বললাম আমরা ওটাই দেখি। দাদুর সার্টিফিকেটটা হচ্ছে উত্তর 24 পরগনা থেকে, আর তার বাবার সার্টিফিকেটটা হচ্ছে হাওড়া থেকে, তাহলে তার ছেলের সার্টিফিকেট হাওড়া থেকে হবে, এটাই তো স্বাভাবিক, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। আমরা সেদিন আটকালাম, বললাম না, ওই দাদুর সার্টিফিকেটটা আগে দেখা। দাদুর সার্টিফিকেট দেখাতে গিয়ে উনি দেখাচ্ছেন মহাসংঘ থেকে সার্টিফিকেট দিয়েছে যে তাকে এসটি হিসেবে ট্রিট করা হোক, আর একজন এমএলএ সেটাকে সার্টিফাইড করে দিয়েছে। ওই এসডিওর কটা মাথা বলুন তো, উনি আর সার্টিফিকেট না দিয়ে থাকতে পারেন? উনি দিয়ে দিয়েছেন, আমরা সেদিন আটকেছিলাম। তো এইটা যখন বলার পর মানুষের কাছে বলতে শুরু করলাম, আর কিছু কিছু তথ্য আমরা যখন তুলে ধরতে লাগলাম, তখন কিছু কিছু এমএলএ এমপি এমন কোনো জায়গা নেই যে আমরা দরবার করিনি। স্কুল, কলেজ, পঞ্চায়েত, এসডিও অফিস, ডিএম অফিস, কলেজ, ইউনিভার্সিটি, ন্যাশনাল কমিশন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পশ্চিমবঙ্গ রাজ্যপাল, এমন কোনো জায়গা নেই যে আমরা এই নিয়ে কারো কাছে যাইনি, এরকম কেউ বলতে পারবো। আমি নিজে উপস্থিত ছিলাম রাষ্ট্রপতির সঙ্গে যখন দেখা। ঘটনা হচ্ছে এটা বলার পরে কিছু কিছু নেতারা বলতে শুরু করলেন, আরে আপনারা ভুয়ো বলছেন, আরে মুর্মু থেকে তো মুখার্জি হয়েছে। মুর্মু থেকে যদি মুখার্জি হয়ে যায়, তাহলে আপনি তো ভুয়ো সার্টিফিকেট তো তাকে দেবেন, বলবেন কি করে? হ্যাঁ, বাস্তব এমন আমাদের অনেক আদিবাসী ভাই বোনেরা আছে, মুর্মু থেকে মুখার্জি হয়েছেন। আমার একটু মুর্মু বললে একটু লজ্জা লজ্জা ভাব আছে, লোকে বলবে কি আমি একটু আদিবাসী হয়ে গেলাম। সেই জন্য আমি মুর্মু থাকবো না, এফিডেভিট করলাম কোর্টে, গিয়ে মুখার্জি হলাম। হতেই পারে, আপনার রাইটস আছে, কোন, কিন্তু উল্টোটা যদি হয়ে যায়, এফিডেভিট করলো মুখার্জি করলো, আমি মুর্মু হব, তাহলে কি করবেন? ওটা হবে না, ওটা হতে আসবে। এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে আমরা প্রথম শিমুলিয়াতে একটা আন্দোলনের ডাক দিলাম। কম বেশি আপনারা জানেন, প্রায় 70-80 হাজার লোক ওখানে মানুষ গিয়েছে। এবং সেখানে মানুষ যাওয়ার পরে আমার মনের মধ্যে কাজ করছিল যে শুধুমাত্র পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির অধীনে সম্ভবত সব পশ্চিমবঙ্গের অর্গানাইজেশনকে একত্রিত করা সম্ভব নয়।
কারণ মানুষের ইগো আছে, হ্যাঁ ওর নেতা হচ্ছে, ওর নেতা হচ্ছে, হ্যাঁ ওর সঙ্গে যাবো না, ও ডাকলে এ যায় না। আমি বললাম না না, এরকম হবে না। আমি ভাবলাম গ্রাসরুটে এমন কিছু সংগঠন আছে যারা কাজ করছে, তাদের সঙ্গে কথা বলতে হবে। আমি সেদিন ভেবেছিলাম যে এমন একটা সংগঠন বা অ্যালায়েন্স তৈরি করব, যে অ্যালায়েন্সের মাধ্যমে প্রত্যেকটা মানুষের সমান অধিকার থাকবে। এরকম একটা পরিস্থিতির উপর দাঁড়িয়ে ঘোড়ার উপর আরেকটা গোজ চলে এলো। কুর্মী মাহাতোরা বলছে আমরাও এসটি হব, বেশ আমরা এমনি ভুয়ো সার্টিফিকেট নিয়ে লড়াই করতে যাচ্ছি, এবং তার মাঝে আবার কুর্মী সম্প্রদায়েরা বলছে আমরাও এসটি হব। অনেকেই হতে পারে, সেটা অসুবিধা নেই। আমরা তখন আরো স্টাডি করলাম যে কুর্মী সম্প্রদায়েরা কেন তারা এসটি হতে চাইছে। আপনারা জানেন, এগুলো একটু ঘটনাগুলো জানা দরকার। 2004 সালে ঝাড়খণ্ড সরকার তারা বলল যে কুর্মীদের এসটি আমরা করব, তার জন্য আরজিআইয়ের কাছে পাঠালো। মানে ভারতবর্ষের একটা জেনারেল সংসদে আছে, তো সেখানে পাঠানো হলো। কিন্তু তাদের একটা আমাদের 1965 সালে লুকুর কমিটি আছে, সেই লুকুর কমিটি অনুযায়ী তাদের যে ক্রাইটেরিয়া সেটা মিসম্যাচ করছে, তাই সেদিন সেখান থেকে তাদের পাঠিয়ে দেওয়া হলো যে না আপনারা এসটি হতে পারবেন না। তারপরে গেল এটা উড়িষ্যাতে গেল, উড়িষ্যাতে 2014 সালে সেখানেও পাঠানো হলো, সেটা একই উত্তর এলো। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হাম কিসি সে কম নেই, সে বললো ঠিক আছে ঝাড়খণ্ডে এসটি হতে হবে না, উড়িষ্যাতে হতে হবে না, পশ্চিমবঙ্গ থেকে আপনাদের এসটি করে দেবো, শুধু ভোটটা দেবে। ওই কাণ্ড, কুর্মীরা ভোট পাচ্ছে, কিন্তু খুব শুরু হয়ে গেল। আমরা দেখলাম এই সামনাসামনি লড়াই ছাড়া কোনো উপায় নেই। এই লড়াই যদি করতে হয় তাহলে প্রত্যেকটা মানুষকে এর সঙ্গে সামিল করতে হবে। সেদিন আমি বালাবাবুকে বলেছিলাম, বালাবাবু এর একটা ব্যবস্থা করতে হবে। আপনি কি করে ঘুমোচ্ছেন আমি জানি না, কিন্তু আমার ঘুম হয় না। এই যেন তেন প্রকারে এটাকে রোধ করতেই হবে। বলো তাহলে কি করা যায়? বলে আমার মাথায় একটা বুদ্ধি আছে। আপনি ভারত জাকাত নাজির পারগানা মহলকে আপনি একটু কনভিন্স করুন। বলো আমার তো দেওয়া হবে না, আপনি যদি কিছু বলেন। বলে আপনি এক কাজ করুন, ওদের হেডকে মানে চাবিকাঠিটা কে ঘোরায়, বলো অর্জুন বাবু, উনি কিন্তু পদে নেই, কিন্তু উনিই সব পারেন, নাহলে আপনি ফোন মারুন। ওনাকে ফোন করে, রাত্রিতে আমাকে ব্যাক করে 12টার সময় আমাকে ফোন করে। তা আমাদের অনেকক্ষণ দীর্ঘক্ষণ 1-2 ঘন্টা আমাদের কথা চলে। কথা চলার পরে তাকে আমরা কনভিন্স করতে পেরেছিলাম যে না এরকম একটা আইডিয়া হতে পারে। ওই জন্যে ভারত জাকাত নাজির পারগানা মহলের নেতৃত্বে প্রথম বাঁকুড়াতে মিটিং ডাকলাম। 15টা গণসংগঠন সেখানে যুক্ত হয়েছিল। প্রথম আমরা এই গণসংগঠনের রবীন্দ্রনাথ বাবু ছিলেন কনভেনার ভারত জাকাত নাজির পারগানা মহল থেকে, এবং প্রত্যেকটা সংগঠনের 15টা সংগঠনের যারা নেতৃত্ব ছিলেন তারা জয়েন্ট কনভেনার ছিলেন। সবাইকে সমান দায়িত্ব দেওয়া হয়েছিল। সেদিন আমরা দুটো ডাক দিয়েছিলাম। একটা হচ্ছে বন্ধ, আপনারা 8ই জুন আপনারা জানেন, মনে আছে, বাংলা বন্ধের ডাক দিয়েছিলাম। সেটা সাড়া পাওয়ার পরে আমরা রানী রাসমণিতে আমরা ডাক দিয়েছিলাম। কম বেশি সবাই গেছেন। রানী রাসমণিতে লক্ষাধিক লোক হয়েছিল, আপনারা জানেন। এবং সেখানে যেটা 15টা সংগঠন ছিল সেটা দাঁড়িয়ে গেল রানী রাসমণিতে গিয়ে 50টা গণসংগঠন দিতে। তাহলে এখন এই ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের 50টা গণসংগঠনের সমন্বয় মঞ্চ তৈরি আছে। আমরা কি করি? ইউনাইটেড ফোরাম থেকে আমরা বিসিডাব্লিউ করলাম, সিআরআই করলাম, এবং সিআরআইতে জেনে রাখুন, আজকে ভিতরের গল্পটা আপনাদের বলব। সিআরআই অনেকেই যারা গিয়েছিলেন এখান থেকে, সিআরআই ভিতরে তারা বলেছেন অফিসিয়ালি আমরা বলতে পারছি না,
আনঅফিসিয়ালি বলছি, কুর্মী মাহাতোদের এসটি করা যাবে না। তারপরে বলতে শুরু করলেন ওই যারা কুর্মী মাহাতোরা, খুব বড় বড় নেতারা, আমরা এসটি হতে পারছি না শুধুমাত্র ওই যে লিস্টেড আদিবাসীরা আছে না, ওই লিস্টেড আদিবাসীরা আমাদের বিরুদ্ধে আন্দোলন করছে, আর সেই জন্যই আমরা এসটি হতে পারছি না। আমরা সেদিনেই সাকসেসফুল হয়েছি, কারণ আমরা রুখে দাঁড়িয়েছি বলে ওই কুর্মী মাহাতোদের এসটি করা হয়নি। কারণ মাননীয় বুঝতে পেরেছিলেন ওখানে কুর্মী মাহাতোদেরকে এসটি করে দিলে আদিবাসীদের ভোটটা আমরা হারাবো, আর আদিবাসীদের ভোটটা আমি হারালে জঙ্গলমহলে কিন্তু আমি হেরে যাব। এই ক্যালকুলেশনটা করেছিলেন বলেই তিনি বলেছিলেন ওই সিআরআই আর বিসিডাব্লিউ স্বয়ংশাসিত সংস্থা, ওর মাঝে আমি নেই, যা করার আমি করে দিয়েছিলাম, 2017 সালে পাঠিয়েছিলাম। তারপরে জাস্টিফিকেশন অ্যান্ড কমেন্ট যেটা পাঠানোর কথা সেটা আমি আর পাঠাতে পারবো না। সিআরআই যদি মনে করে তিনি পাঠাতে পারেন, আমি ওটা কিছু করতে পারবো না। আসলে আন্দোলনের চাপ, সেদিন আমরা এটা করতে পেরেছিলাম। কিন্তু পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির একটা জায়গা থেকে সরে যায়নি। আমরা শুধুমাত্র ভুয়ো সার্টিফিকেট কর্মীদের মতন কিছু সমস্যা, যারা এসটি লিস্টেড হতে চাইছে তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য একেবারে একত্রিতভাবে লক্ষ্যভ্রষ্ট আমরা এখনো হইনি। আর যে সংগঠনের পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি যেখানে যেখানে পারছে না, তখন আমরা ইউফাকে নামানোর চেষ্টা করছি। সেই জন্য অনেকেই বলেন ও পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি মানে হচ্ছে ইউফা। ব্যাপারটা তা না। ইউফা হতে পারে আমাদের মস্তিষ্ক দিয়েই তৈরি, কিন্তু ইউফা আলাদা জিনিস, পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি আলাদা জিনিস। আমরা এমন ওখানে কিছু জিনিস করেছি যার জন্য প্রত্যেকটা মানুষেরই সেখানে সম্মান থাকবে। আপনারা জানেন তপন সর্দারের নাম, আপনারা জানেন ভূমি সম্প্রদায়, উনি তপন সর্দার আছেন, আমাদের জয়েন্ট কনভেনার আছেন, আপনাদের কেন্দ্রীয় কমিটি, এমনি প্রত্যেকটা কড়া সমাজের আছে, ভো সমাজের আছে, মাঝি পারগানা মহলের আছে, মাচের মান্ডোয়া আছে, প্রফেসর গ্রুপ আছে, এরকম প্রত্যেকটা সংগঠন থেকে আমরা নিয়েছি ওখানে। কেউ বলতে পারবে না যে আমার ওখানে পদকটা কম, প্রত্যেকেরই পদক আছে। তাই এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমরা আন্দোলনটাকে সেই জায়গায় চালাবো, কিন্তু মানুষের মধ্যে এখনো পর্যন্ত সেই জায়গায় আমরা যেতে পারি, মানুষকে বোঝাতে পারছি না। আচ্ছা বলুন তো, আমাদের যে এই আন্দোলনের যা সাফল্য, ইতিমধ্যে আমরা প্রায় 3000 সার্টিফিকেট বাতিল করেছি। 3000 সার্টিফিকেট বাতিল করেছি। তার মধ্যে আপনারা জানেন বরুণ মাহাতোর সার্টিফিকেট বাতিল হয়েছে, আপনারা জানেন। ওই বরুণ মাহাতোর সার্টিফিকেট বাতিল হওয়ার পর পরের দিনে 5000 লোক জড়ো করেছিলেন, আপনারা অনেকে দেখেছেন। আমাকে বলেছিলেন নিতনবাবুকে এদিকে এলে তাকে গুলি করে হত্যা করা, এতটা পর্যন্ত আমাকে ফোনে আমাকে শাসিয়েছে। কিন্তু আমি তো সেই পাত্র নই, সেইভাবে তো উঠে আসিনি, আমি জঙ্গল থেকে উঠে এসেছি। সুতরাং আমি কিভাবে চলতে হয় সেই অভিজ্ঞতাটা আমারও আছে, সুতরাং আমি ভয় করি। সেদিন আমি বলেছিলাম যদি কোনোদিন সামনাসামনি দেখা হয় আপনার সঙ্গে আমি দাঁড়িয়ে থাকবো, আপনার কত ক্ষমতা আছে আপনি গুলি চালাবেন। আসলে এগুলো একটু ভয় পাওয়ার জন্য, ভয় পাওয়ানোর জন্য। আমরা যদি আন্দোলনটা ঠিক সঠিক জায়গায় নিক্ষেপ করতে পারি তাহলে দেখবেন আস্তে আস্তে শুরু হবে। আপনারা ইতিমধ্যে আমরা প্রায় 5 থেকে 7টা কেস আমরা করেছি, এবং তার মধ্যে ঈশিতা সরেনের কেসটা আপনারা সবাই জানেন। এই ঈশিতা সরেন হচ্ছে একজন মেডিকেল স্টুডেন্ট, ডিপ্রাইভ হয়েছে, তাকে দিয়ে আমরা কেসটা করেছিলাম। প্রথম আমরা সিঙ্গেল বেঞ্চের
জয়লাভ করেছি। তারপরে আমরা ডিভিশন বেঞ্চে গেছি, ডিভিশন বেঞ্চেও আমরা জয়লাভ করেছি। রাজ্য সরকার গেছে কোথায়? সুপ্রিম কোর্টে গেছে। আমাদের কেসটা সুপ্রিম কোর্টে এখন পেন্ডিং আছে। কিন্তু সুবিধাটা কি হয়েছে জানেন? ওখানে অলরেডি 14 জন স্টুডেন্টকে সেট করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে নন বেলেবল সেকশন আছে। তারা ছুটে বেড়াচ্ছে এখানে এখানে ছুটে। ঈশিতা সরেনের বাবার কাছে গেল, বলো স্যার আপনি অন্তত একটা জিনিস করুন, এই কেসটা তুলে দিন, আমরা আর পড়াশোনা করবো না মেডিকেলে, কিন্তু কেসটা তুলে দিন, যেমন করে হোক আমরা ঘুমোতে পারছি না। পুলিশ এসে বলছে এখনই তুলে নিয়ে যাব। ঈশিতা সরেনের বাবা আমাকে ফোন করলো, বলে এরকম একটা অবস্থা। আমি বললাম খবরদার আপনি কোনো কথা বলবেন না। পরমব্রত রায় ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ, সারণ্যা মণ্ডল মেদিনীপুর মেডিকেল কলেজ, জুহি কোলে বাঁকুড়া মেডিকেল কলেজ, এরিয়ান সাউ ক্যালকাটা মেডিকেল কলেজ থেকে বিতাড়িত হয়েছে। এটা বলে খুব সাধারণ না। এই মেডিকেল কলেজে যারা ভর্তি হচ্ছে তাদের ভয় ঢুকেছে। ওই পরমব্রত রায় আমার বাড়িতে হানা দিয়েছিল, বলে স্যার আমার ছেলেটা ঘুমোতে পারছে না, আমি তো পড়াশোনা করাবো না, আপনি দেখুন। আমি শুধু জিজ্ঞেস করেছিলাম কত টাকা দিয়েছিল, কত টাকা দিয়ে আপনি সার্টিফিকেটটা করিয়েছিলেন? 10 লাখ। 10 লাখ টাকা দিয়ে সার্টিফিকেট দিয়েছিলেন, কারণ তাদের বাড়ির স্বপ্ন সেটাকে বাস্তবায়িত করার চেষ্টা করেছিলেন। আর সেই স্বপ্ন যখন ঘুরে এখন ঘুরছেন, বাড়িতে থাকতে পারছেন না, আমার বাড়িতে হানা দিয়েছেন, আপনি যেমন করে হোক একটা ব্যবস্থা করে দিন, অন্তত নন বেলেবল সেকশনটা বাদ দিয়ে দিন, আপনার যা চাইবেন আমরা তাই দিয়ে দেব। মানে ওখানে 10 লাখ দিচ্ছিল, আমাকে হয়তো 20 লাখ টাকা, এটা ভালোই হতো। আমি শুধু বলেছিলাম ওই টাকা আপনি নিয়ে যান, কোর্টের কোনো উকিলকে দিন, কাজে লাগবে, কারণ মনু সিংভির মতো উকিলকে তো অনেক টাকা লাগবে, তাহলে তাকে লাগান, কিন্তু আপনাকে আমরা ছাড়বো না, আপনার সঙ্গে যা কথা হবে ওই হাইকোর্টে লাগান। এটাই আমাদের পাওয়া। আর এটা যখন আমরা আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের চিন্তা ভাবনা যখন আমরা এটাকে এগিয়ে নিয়ে যাই, তখন তো ভয় লাগাটাই স্বাভাবিক। কিন্তু এত বড় আপনারা একটা অবাক হয়ে যাবেন, যখন হই হই রই রই ব্যাপার ফেক সার্টিফিকেট নিয়ে এত হচ্ছে, আমরা তখন ইটিভি বাংলা নয় সম্ভবত, তাই তো, এটাতে খবর হয়ে গেল। ওনারা এগুলো খবর করতে শুরু করলেন, জুহি কোলে থেকে আরম্ভ করে অন্যান্য পরমব্রত রায় থেকে আরম্ভ করে যখন সব জায়গায় দাঁড়ে দাঁড়ে চলে গেল। আপনারা মজার জিনিস, বিশ্ব আদিবাসী দিবস, ওখানে আমাদের কয়েকজন নেতৃত্বকে ইনভাইট করা হলো মিঠুনবাবু, আমরা আপনাদের সিএম অফিস থেকে আমরা পেয়েছি, আপনাদের নাম পেয়েছি, আমাদের দায়িত্ব হচ্ছে আপনাদের হাজির করানো। বলে কোথায়? বলছে বিশ্ব আদিবাসী দিবসে ঝাড়গ্রামে। ওখানে সিএম আসবেন, সিএমের সঙ্গে আপনারা বসবেন, আপনাদের কথা আপনারা বলবেন। তাহলে সিএমের সঙ্গে কথা ওখানে বলা যায়? সিএমের সঙ্গে কথা বলা যায়, তাহলে কি করতে হবে? আমি তো যেতে পারবো না। বলছে সে কি, সিএম অফিস থেকে ওনারা বলছেন, তাহলে আমি কি উত্তরটা দেবো? ডিএম আমাকে ফোন করছে, আমি উত্তরটা কি দেবেন সেটা তো আমার জানা নেই, কিন্তু আমি যাবো না এটুকু বলতে পারি। কারণ ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনে যারা নেতৃত্ব আছে, আমরা সিদ্ধান্ত নিয়েছি ওই মুখ্যমন্ত্রীর কাছে নিজেদের আলোক করার জন্যে ওখানে বসতে আমরা যাব না। যদি যেতে হয় তাহলে নবান্নতে আমরা যাব, যেখানে আদিবাসীদের কথাগুলো আমরা বলতে পারি। ডিএম বললাম তাহলে কি করা যায়, আপনি এলেন না, আমাদের খুব মনের মধ্যে কষ্ট পেলাম, আপনি তো একদিন কষ্ট পেলেন,
আর আমরা প্রতিনিয়ত বঞ্চিত হয়ে যে কত কষ্ট পাই সেটাকে আপনারা বোঝেন? আপনারা বোঝেন না। আপনারা একটা উদাহরণ দিই। একজন উত্তরবঙ্গ থেকে, আপনারা অনেকেই জানেন, উত্তরবঙ্গ থেকে একজন মহিলা আসছে, রিজার্ভেশন টিকিট কাটা আছে, কিন্তু রিজার্ভেশন কোনো কারণে দখল হয়ে গেছে। ফালাকাটাতে এসে ট্রেনের সামনে গিয়ে ঝাঁপ দিয়েছে। আমার রিজার্ভেশন টিকিট, আমার সিটে যদি আমি না বসতে পাই তাহলে ট্রেনটাকেও আমি চালাতে দেব না। ভাবুন, একটা রিজার্ভেশন সিট না পাওয়ার জন্যে সে ট্রেনটাকেই আটকালো, আর আমাদের আদিবাসী ভাইয়েরা দীর্ঘদিন ধরে এই 50-70 বছর ধরে রিজার্ভেশন বাদ দিয়ে আমরা কি ট্রেনের সামনে ট্রেনটাকে দাঁড় করাতে পারতাম? পারিনি আমরা। আর পারিনি বলেই তো আছে আমাদের এই অবস্থা। যদি ওই মহিলার মতো আমরা ঝাঁপিয়ে আন্দোলনের মধ্য দিয়ে যদি আমরা দাঁড়িয়ে থাকতে পারতাম যে না, যতক্ষণ পর্যন্ত আমরা রিজার্ভেশনের সঠিকভাবে মূল্যায়ন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা ছাড়ব না। আমাদের এই 6 জন, এটা 6টাই তো সিট পায়। সেই 6টার মধ্যে কেন মজুমদার ভর্তি হবে? কেন মজুমদার চাকরি পাবে? কেন কোন মজুমদার এসটি সার্টিফিকেট নিয়ে কেন লক্ষ্মীশ্রী ভান্ডার থেকে টাকা নেবে? কেন আমরা বলতে পারছি? আসলে আমরা কি করতে চাই সেটাই জানি। মুশকিলটা হচ্ছে এখানে। আমাদের দাবি দেওয়াগুলো আমরা নিজেই পরিষ্কারভাবে আমরা জানি। আমরা চাই, আমরা তো একটু মেহনতি মানুষ, সাধারণ মানুষ, আমরা খাই দায় একটু আনন্দ পেলেই আমাদের সব ভুলে যায়। ওই জন্য দেখবেন আমাদের ধামসা মাদল দিয়ে দেয়, আমরা ড্যাং ড্যাং করে নাচতে নাচতে চলে যাই। এই তো আমাদের অবস্থা। কেন আমরা বলতে পারছি না যে আমরা ধামসা মাদল চাই না, আমরা শিক্ষা চাই, আমাদের শিক্ষা দেয়। কেন আমাদের সান্তালি বোর্ড হবে না? কারণ সান্তালি বোর্ড না হলে আমি টিচারটা পাচ্ছি না, আর টিচার না পেলে বই পাচ্ছি না। তাহলে এগুলো কেন হবে না? কই আমরা তো ভেবে দেখিনি, আমরা তো তলিয়ে দেখিনি। হ্যাঁ, আমরা ভাবছি। আমরা ঘুমোতে দেব না সরকারকে। আমরা ভাবছি। ইউনাইটেড ফোরাম পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির একটা প্রোগ্রাম হচ্ছে আগামী অগাস্টে বিষ্ণুপুরে ডিএম ডেপুটেশন। ইউফা সমর্থন করেছে, ওটা 28-29 তারিখে হবে সম্ভবত। আর আমরা এখানে জানেন নারায়ণগঞ্জ টিএসি ট্রাইবাল অ্যাডভাইসারি কাউন্সিল, 1 মাস ধরে আমি পরিশ্রম করে যাচ্ছি, তাদের আর টিকি পাচ্ছি না। তারা কে? আমাদেরই তো আদিবাসীরা প্রতিনিধি, এমএলএ। তারাই তো এমএলএ, টিএসিতে মেম্বার আছে। তাদের সঙ্গে দেখা করার মতন তাদের সময় নেই। আমরা বারবার চিঠি পাঠাচ্ছি, আর চিঠি পাঠালেও তাদের কোনো ঠিকানা নেই। অবাক হয়ে যাবে, ঠিকানাই নেই। আপনি কোথায় চিঠি পাঠাবেন? আমি সুশান্ত বাবুকে নারায়ণপুর কাছে পাঠিয়েছিলাম যে সুশান্ত বাবুকে একবার আদিবাসী ভবন যাচ্ছে, একবার বিসিডাব্লিউ অফিস যাচ্ছে, বলে এদের ঠিকানাই নেই। আমি বললাম এক কাজ করুন, বীরবাহাকে ধরুন। বীরবাবু বললো না, এটা আমি তো নিতে পারবো না, এই তো চেয়ারম্যান নিতে, সে ছাড়া নিতে পারবো না। আমরা আবার ঠিক করেছি। মনে রাখবেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা আমরা করছি, এবং হোল পশ্চিমবঙ্গের যা সমস্যা সেই সমস্যা নিয়ে তার সঙ্গে আমরা দেখা করব। আর যদি উনি দেখা করতে না চান তাহলে ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের যে 50টা গণসংগঠন আছে তাদের নিয়ে ডিসেম্বরে নবান্ন অভিযান করেंगे, ये मरेंगे, डू और डाई, ছাড়ব না, আমরা করেই ছাড়ব। আমরা কি কি দাবি করেছি? আমরা বলেছি সাঁওতালি বোর্ড লাগবে, ভূমিজদের যে ভাষা আছে তাকে 8ম তফসিলে অন্তর্ভুক্ত করতে হবে, আমরা বলেছি। আমরা বলেছি এই ভুয়ো সার্টিফিকেটকে ত্বরান্বিত করার জন্য আপনাকে কমিটি নাড়ে কমিশন করতে হবে। আমরা বিসিডাব্লিউর কাছে আমরা বলেছিলাম তখন
যে কেন কমিশন করছেন না, কেন কমিটি করছেন না। ওনাদের একজন এমপি আমাকে মাঝে মাঝে ফোন করেন, স্যার এবারে হয়ে যাবে, কোনো চিন্তা নেই, এবার আমাদের কমিটি করে দেবো, আপনারা কয়েকজন থাকবেন আর ভুয়োগুলো সব তাড়াবেন। সে কি, তারা আপনারা বসে বসে মাইনে নেবেন, আমরা ভুয়োগুলোকে তাড়াবো আর আপনারা বসে বসে মাইনে নেবেন। বাহ, সুন্দর, এটা হয় নাকি? আপনারাও কাজ করবেন। আজকে আমাকে দেখাচ্ছিল, ওনারা নাকি আলাদাভাবে 12,000 টাকা স্যালারি দেবে। 12,000 টাকা পেপারে বেরিয়েছে আজকেই দেখলাম, যে 12,000 টাকা কি বলে ওটাকে, হ্যাঁ ওর টাকা দেবে 12,000 টাকা করে। ওই একটা কমিটি মানে হচ্ছে ভুয়ো সার্টিফিকেট তাড়াবার জন্য ভুয়ো কমিটি, ওটাও ভুয়ো। আর আমরা বলেছি ওই কমিটি যদি আপনারা করতে চান, আমাদের আদিবাসী 40টা সাবকাস্টার আছে, প্রত্যেকটা সাবকাস্টের লোকগুলোকে আপনাকে রাখতে হবে। তবে আমি ডিসিডাব্লিউর কাছে প্রায় 32টা সাবকাস্টের আমি নেতাদের নাম আমি জমা দিয়ে এসেছি। আমি বলেছি এই 32টা আগে করুন। আমাদের উত্তরবঙ্গে একটু সমস্যা হচ্ছে, আপনারা জানেন, কিছুদিন আগে আমরা দেখেছেন শিলিগুড়িতে একজন আদিবাসী মহিলাকে বা অধ্যাপিকাকে ইয়ে করার জন্য আমরা আন্দোলনও ওখানে করেছি কল্যাণ সমিতি থেকে। তো সেখানে আমরা বলেছি যে উত্তরবঙ্গে বেশ কিছু লেপচা আছে, ভুটিয়া আছে, কিছু আছে সংগঠন, ওখানেও আমরা বাড়াবার চেষ্টা করছি। একমাত্র পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি, মনে রাখবেন, 23টা জেলার মধ্যে 22টা জেলাতে কাজ করছে, 22টা জেলাতে কাজ করছে, আর 18টা জেলাতে জেলা কমিটি কাজ করছে, আর বাদ বাকি হোয়াটসঅ্যাপের মাধ্যমে কাজ করছে। তাহলে এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা এখন একটাই আমাদের লক্ষ্য, পুরো ভুয়োকে যদি তাড়াতে হয় তাহলে আমাদের একটা কমিশন লাগবে বা কমিটি লাগবে, এবং সেই কমিটিতে আমাদের আদিবাসীরা যদি থাকে তাহলেই সেটাকে সম্ভব। আমাদের অনেকেই যারা ভূমি সম্প্রদায়ের মানুষেরা আছেন এখানে, তারা বলছেন বলছেন যে মাহাতো আমরা টাইটেলটা ব্যবহার করি না। একদম ঠিক কথা, একদম ঠিক কথা। কিন্তু যখন আপনি হিয়ারিংটা হবে, আপনারা জানেন হিয়ারিং যখন হবে তখন ভূমি সম্প্রদায়ের মানুষ ওখানে থাকলে হবে তো সুবিধা, আপনার কৃষ্টি কালচার নাহলে কি করে বুঝবেন। আর আমাদের এখানে একটা আইন আছে, সব আইন আছে। এখন দুটো জিনিস আপনারা মনে রাখবেন, একটা হচ্ছে 1950 সালের আগে যদি আপনি ব্লাড রিলেশন না দেখাতে পারেন তাহলে আপনি সার্টিফিকেট পাবেন, মনে রাখবেন। মনে করুন উড়িষ্যা থেকে একজন এখানে এসেছেন 1950-এর পরে, উনিও এসটি হলেও উনিও এসটি সার্টিফিকেট পাবেন, কিন্তু এ এসটি সার্টিফিকেট পাবেন না, বি সার্টিফিকেট পাবেন, এটা মনে রাখবেন। এরকম একটা ঘটনা ঘটেছিল, আপনারা জানেন যাত্রাজল লক্ষণ চপিয়া বলে একজন আছেন, ওনারা 1950-এর পরে এসেছে, হিয়ারিংতে আটকে ছিল হুগলিতে। আমাকে সেদিন মানে সৌভাগ্যবশত সেদিন আমি গিয়েছিলাম, তো হিয়ারিং আটকে দিয়েছেন। এসডিও বলছেন আপনি যদি বলেন তাহলে সার্টিফিকেট দেবো, না দেবো। তাহলে এটা কোনো কথা? আমি বললে এসটি সার্টিফিকেট দেবে, নাহলে আমাকে চেয়ারে বসিয়ে দিন, আপনি আর অন্য জায়গায় বসুন, কি আর করা যায়? বলে না না তা বলছি না। বলে তাহলে আবার কেন বলছেন? সার্টিফিকেট আপনি নিয়ম অনুযায়ী দিন, তাহলে তুমি তো পাবেন না। আমি বললাম তাকে সময় দিন, তাহলে তাকে সময় দেওয়া হলো, তার সার্টিফিকেট ফেরত দেওয়া হলো। আমি ওনাকে বললাম আপনাকে ব্লাড রিলেশন কোনো না কোনোভাবে জোগাড় করতে হবে, তার কিন্তু সার্টিফিকেট। আর বাংলাদেশের ক্ষেত্রে 1971 সালের পরে, মনে রাখবেন 1971 সালের পরে যদি কেউ আগে আসে তাহলে এসটি হলে সে সার্টিফিকেট পাবে। 1971 সালের পরে যদি আসে বাংলাদেশ থেকে, সে এসটি সার্টিফিকেট পাবেন না, মনে রাখবেন।
তাহলে ব্লাড রিলেশন দেখাতে পারছেন না, তাহলে কি তার সার্টিফিকেট হবে না? ধরুন কোনো একজন আদিবাসী 50-এর আগে কিছুই নেই, কাগজপত্র নেশর চলে গেছে, পড়ে গেছে সব, তাহলে আরেকটা আছে 1994 সালে SC/ST আইডেন্টিফিকেশন অ্যাক্ট আছে এবং 1995 সালের যে রুল তার মধ্য দিয়ে সার্টিফিকেট দেওয়া যেতে পারে। তাহলে সেখানে কি দেখা হবে? কিছুদিন আগে অনেকেই বলছিলেন না যে আপনি যদি ধর্ম চেঞ্জ করেন তাহলে আপনি সার্টিফিকেট পেতে পারেন কিনা, এটা কিন্তু সংসদে উঠেছে কথাটা। হ্যাঁ, বাস্তবিক ক্র্যাশটা কোথায় করছে দেখুন। ধরুন আপনার কৃষ্টি কালচার, আপনার বিবাহ, আপনার সামাজিক রীতি আছে, তো একটা নিজস্বতা আছে। ভূমি সম্প্রদায়ের একটা আছে, সাঁওতাল সম্প্রদায়ের আছে। আমাদের বিবাহ যেভাবে হয় নিশ্চয়ই জেনারেল কাস্টে সেভাবে হয়, আমাদের নিজেদের দিয়ে হয়, আমাদের পুরোহিত লাগে না। তাহলে এইটা দেখা হয়, এবং এইটা দেখা হয় বলে এই দেখার ক্ষেত্রে একটু গোলমাল আছে। ওই সোজা লাঠির মতন আছে, কেউ সোজা লাঠি দেখছে, কেউ গাদা লাঠি দেখছে। তাহলে যে SDO দেখছে, যিনি হিয়ারিং করছেন, তার উপর অনেকটা নির্ভর করে, সেখানেই বেনজোরটা ঢুকে যাচ্ছে। এই যে আপনাদের যিনি MLA আছে সন্দেশখালী, CRI 2008 সালের একটা রিপোর্ট আছে, জানেন? আমরা CRI দিয়েছি। ওনারা যে CRI রিপোর্টের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখেছেন যে না, ওই মাহাতো বা ওই রকম যারা এই কালচারের মধ্যে আছেন তাদেরকে সার্টিফিকেট দেওয়া যেতে পারে। এই যে CRI রিপোর্ট যেটা দেওয়া আছে তার ভিতর দিয়ে সুকুমার মাহাতো সার্টিফিকেটটা পেয়েছে। আমরা সেদিন বলেছিলাম যে আপনি এটা দিয়েছেন কেন? তখন বলছে আমরা দিয়েছি, SDO দিয়েছে কেন সার্টিফিকেট? খেয়াল আছে SDO বলে CRI। এই অবস্থায় আছে এবং সেটাও কেস চলছে, আপনারা জানেন। তাহলে এইরকম একটা অবস্থায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি যে লড়াইটা দিচ্ছে, মানুষের সচেতনতাটা অনেক কম। আপনারা প্রত্যেকটা জায়গায় মানুষের কাছে বলুন, এটা যদি সার্টিফিকেটটা যদি কেউ ভুয়ো সার্টিফিকেট দাখিল করে আর সেখানে যদি আপনার জায়গায় কেউ কেড়ে নেয়, তাহলে আপনার অস্তিত্বটাকেই টিকিয়ে রাখা মুশকিল। এটাকে আপনাকে বোঝাতে হবে। এটা যদি আপনি বোঝাতে পারেন, তবেই মনে রাখবেন প্রত্যেকটা মানুষের সচেতনতা আসবে, আর সচেতনতাটা আসলে সাংগঠনিকভাবে তারা এগিয়ে আসবে। দরকার নেই পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির নাম লেখাবার। আপনি যে কোনো জায়গা থেকে যেখান থেকে আছেন সেখান থেকেই আপনি সমাজের জন্য ভালো কাজ করুন। আমরা পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি স্বাগত জানাই। যে কোনো জায়গা থেকে আপনি কাজ করুন, মানুষের জন্য কাজ করুন। আপনারা অনেক হয়েছে, আপনারা লেখাপড়া শিখেছেন, আপনারা চাকরি করছেন, আপনার কিছু খেতে পারছেন, কিন্তু যে মানুষগুলো ধরুন মনে অনাহারে আছে, যারা সময়ে খেতে পায় না, তারা আন্দোলনের সময় কোথায় পাবে বলুন? আমি বিশ্বাস করি এখনো যদি আমরা প্রত্যেকটা মানুষ যদি এগিয়ে আসতে পারি, তাহলে যে কোনো সমস্যার সমাধান হতে পারে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা শিক্ষিত মানুষের মধ্যে যদি 10% শিক্ষিত থাকে, 1%ও আমরা কিন্তু এই সোশ্যাল কাজে এগিয়ে আসিনি। আর যার জন্যই আমাদের এই অবস্থা। তবু আমি নিরাশ করব না, তবু মন্দের ভালো। আমাদের যেভাবে আন্দোলন চলছে, প্রত্যেকটা মানুষ যারা আমাদের সামনে থেকে যারা সাহায্য করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা সামনে থেকে সাহায্য করছেন না, দূর থেকে সাহায্য করছেন, আশীর্বাদ করছেন এবং ভালো অন্তত বলছেন, তাদেরকেও আমরা কুর্নিশ জানাই। এইটুকু বলে সকলকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, ভালোবাসা জানিয়ে আমি আমার কথা শেষ করি। মাননীয় রিক্তা ম্যাডাম, রিতা সর্দার ম্যাডাম মহাশয়কে একটু মঞ্চে উইংসের পাশে আসতে অনুরোধ করছি। আমরা এতক্ষণ ধরে শুনছিলাম পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির রাজ্য কমিটির সভাপতি নিতান চন্দ্র টুডু মহাশয়ের
মূল্যবান বক্তব্য তিনি পুরোটাই আমাদের কাছে পরিষ্কার করে দিলেন এই সমিতির উদ্দেশ্য, ইতিহাস সম্পর্কে। এর পরবর্তী সংযোজন থাকবে উত্তর চব্বিশ পরগনা জেলার প্রতিবেদন পাঠ করবেন